রাজ্য সরকারি কর্মচারীদের টাকা মেরে পুজোয় অনুদান। 2 নম্বর, সমকাজে সমবেতন। কারা পাবে? যারা কন্ট্রাকচুয়াল, তাদের কম টাকা মাইনে দিয়ে অন্য জায়গায় টাকাটা বিলোনো হচ্ছে, এর বাইরে কিছু না। প্রায় আমার বিপক্ষে গেছে। আমরা কখনো কোনো দিন কোনো বিচারপতি সম্বন্ধে বা কোনো কোর্ট সম্বন্ধে বলি না, তাহলে আমার সাথে তৃণমূলের কোনো ডিফারেন্স থাকবে না। কিন্তু তৃণমূলকে বলা আমি বন্ধ করব না, তার জন্য যদি জেলও খাটতে হয় আমি খাটব। তাহলে তুমি তোমার রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স বানাও না। বানাতে কে বারণ করেছে? রাজ্য সরকার তো রাজ্য সরকারের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বানাতে পারে, সে ক্ষমতা তো রাজ্য সরকারের আছে, সেইটা বানাচ্ছে না কেন? সম্পূর্ণ বাজে কথা। রাজ্য সরকার যাই বলুক না কেন, কেন্দ্রীয় ইউথ হোস্টেল চেন্নাইতে এআইসিপিআই মেনেই দেওয়া হয়। কেন্দ্র সরকারের যে সেন্ট্রাল রোপা 2008-এর আছে, তাতেও ওই একই শব্দ একই জিনিসই আছে, তাতে ওরা এআইসিপিআই পাচ্ছে। দাদা, একেবারে ডিএ মামলার যে শুনানি আবারও পিছিয়ে গেল। অ্যাডভোকেট কপিল সিব্বল, তার কোনো গুরুত্বপূর্ণ মামলা পড়ে যায়, আবারও 26 তারিখ ডেট দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই যে নয়া তথ্য একেবারে উঠে এসছে, রিজওয়ান্ডার নোট একেবারে সুপ্রিম কোর্টে নাকি আবারও জমা দেওয়া হয়েছে। কি বলবেন সেই বিষয়ে? একাধিক বিতর্ক হচ্ছে সেই বিষয়ে। দেখুন, এটা খুব নর্মাল ব্যাপার। এটা যে আপনারা বলছেন পিছিয়ে গেল, এটাকে ঠিক পিছিয়ে যাওয়া বলে না। উনি আসতে পারেননি, তা আমাদের তরফ থেকে গোপাল স্যার প্রত্যেক দিনই আমরা অ্যাভেলেবেল, উনি আছেন। তা আরও কিছু অ্যাডভোকেটস রয়েছেন যাদের হয়তো কিছু টাইমিংয়ের অ্যাডজাস্টমেন্টের সমস্যা ছিল, সেই জন্য ওটা 26 তারিখে হয়েছে। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ডেট পড়াটা, এটা কোনো যে পিছিয়ে যাওয়া সেই অর্থে যেটাকে আপনারা বলতে চাইছেন, এটা সেটা নয়। আমি অন্তত সেখানে দেখুন ডেট ছোট ছোট পড়ছে। এখন যদি 4 মাস পিছিয়ে যেত বা 6 মাস পিছিয়ে যেত, তাহলে সেটাকে পিছিয়ে যাওয়া আপনারা বলতে পারেন। আজকে না হয় কাল হলো, কাল না হয় 1 সপ্তাহ পরে হলো। দেখুন, প্রায় শুনানির শেষের দিকেই চলে এসেছে। যে কোনো আইনজীবী, আমার ক্ষেত্রেও সেটা হতে পারে যে আমি কোনো কারণে হয়তো যেতে পারলাম না দিল্লি। সাধারণভাবে আমরা যারা মামলাকারীর আইনজীবী, যেহেতু মামলাকারীদের কষ্টটা বেশি, কারণ রাজ্য সরকারের জন্য পিছিয়ে থাকলে কোনো রাজ্য সরকারের কোনো কষ্ট বা দুঃখের হয় না। আমরা সাধারণভাবে চেষ্টা করি সেটা টাইমে করার বা টাইমে যাওয়ার। 2-1টা মামলা জীবনে হয়তো আমারও মিস হয়েছে, সবারই হয়। তো এটাকে আপনি খুব একটা যে পিছিয়ে যাওয়া বলতে পারেন সেটা না। 1-2 সপ্তাহ পিছোতে পারে, সেটা বিষয় না। রিজয়েন্ডার নোট হলো যে ধরুন কাউন্টার অপোজিশন, কাউন্টার তো দেওয়া হয়েছে, রিটিন নোটস অফ সাবমিশন দেওয়া হয়েছে। এবার রিটিন নোটস অফ সাবমিশনে তারা তাদের বক্তব্য রেখেছে। তাদের বক্তব্যে তারা কিছু নতুন বক্তব্য নিয়ে আসার চেষ্টা করেছে, যেটা ট্রাইব্যুনালে বা হাইকোর্টে ছিল না। এমনকি সুপ্রিম কোর্টেও আর্গুমেন্টের সময় ছিল না। যখন তারা জবাব দিচ্ছে তখন তুলেছে, তার জবাব দেওয়া হবে। রিজয়েন্ডার নোট বলে যেটা চলছে সেটা এমন কিছু বিষয় নয়, সেটা যে কোনো মামলাতে ধরুন এফিডেভিট হয়, তার রিপ্লাই হয়। আমরা রিটিন নোটস অফ সাবমিশন জমা দিয়েছি, তারা তার রিজয়েন্ডার দিয়েছে। এটা মামলার নর্মাল প্রসেসের মধ্যেই পড়ে। আর 1-2 সপ্তাহ দেখুন মামলার এটা হয়। এটা মামলা হিয়ারিং যখন হচ্ছে, বিচারপতিরা এত সুন্দরভাবে মামলাটা শুনছেন। শেষ দিনও বিচারপতিরা একটা কথা বলেছেন, এই মামলায় আপনারা যদি শুনে থাকেন, আমি ছিলাম কোর্টে, যে যা বলতে চাইবে আমরা সবটাই শুনব, বিচারপতিরা সবটাই শুনবেন। তাতে যেটা হবে সেটা হচ্ছে মামলা শুনানির শেষে কারোর যেন কোনো এটা মনে না থাকে যে তার বক্তব্যটা শুনানি করা হলো না। এই জন্য বিচারপতিরা বলেছেন, এবং খুব মন দিয়ে সময় দিয়ে বিচারপতিরা শুনছে। সেখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পিছিয়ে যাওয়াটা, এটা কোনো পিছিয়ে যাওয়া বলে অন্তত আইনজীবী হিসাবে আমি মনে করি না। এই জন্য মনে করি না কারণ ভারতবর্ষে 150 কোটির দেশে সুপ্রিম কোর্টেও লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে, আবার হাইকোর্টেও লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে। তাই বিচারপতিদের সব মামলাতে সময় দিতে হয়। এখন একজন আইনজীবী, তিনি কোনো একটি মামলায় ব্যস্ত ছিলেন, এটা আমি জানি, এটা অস্বীকার করার জায়গা নেই। তা তিনি সময় নিয়েছেন। এখন যদি তিনি 10 বার সময় নেন, তখন আমরা বলবো। একটা টাইমে যখন 10 বার 15 বার সময় নিয়ে যাবে, যদি আবার এসে 26 তারিখে সময় নিতে চায়, তখন অপোজ করার জায়গা থাকবে। কিন্তু একটা দিন চেয়েছেন, 2 সপ্তাহ পরে হয়েছে, সবার টাইম যাতে অ্যাডজাস্ট হয় সেই বেসিসে চেষ্টা করে হয়েছে। সেটা আমার মনে হয় যে এটা পিছিয়ে যাওয়ার বিষয়ে বলে জিনিসটা যেটা চলছে সেটা নয়। মামলা শুনানি হবে।
আচ্ছা, রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিএ নাকি স্ট্যাটিক, ডাইনামিক নয়, তাহলে কি দুর্গাপুজোর অনুদান ডাইনামিক? না দেখুন, রাজ্য সরকার যা খুশি বলতে পারে। দুর্গাপুজোয় টাকাটা বিলিয়ে এদের টাকাটা মেরে ওখানে দিচ্ছে। দুর্গাপুজোর অনুদান তাহলে ডাইনামিক বলা যেতে পারে? আমি বছর বলবো বছর বাড়ছে। আমি বলবো দুর্গাপুজোর টাকাটা হলো ডিএটাকে মেরে ওদেরকে দিচ্ছে। এই রাজ্য সরকারি কর্মচারীদের টাকা মেরে পুজোয় অনুদান। 2 নম্বর, সমকাজে সমবেতন কারা পাবে? যারা কন্ট্রাকচুয়াল, তাদের কম টাকা মাইনে দিয়ে অন্য জায়গায় টাকাটা বিলানো হচ্ছে। এর বাইরে কিছু না। টাকা বেলানোর ব্যাপারে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। আপনাকে একটা জিনিস আমি বলি, এটা তথ্যের বিষয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, রাজ্য সরকার যখন টাকাটা দেবে কর্মচারীদের বা এই যারা কন্ট্রাকচুয়াল তাদেরকে, তখন রাজ্য সরকারের মতো দেবে। আর যখন দিল্লি থেকে টাকাটা নেবে, প্রশ্নটা আসবে, তখন এআইসিপিআই মেনে নেবে। তখন কিন্তু কেন্দ্রীয় হারে যে ইনফ্লেশনটা হচ্ছে সেইটা মেনে রাজ্য সরকার আমায় টাকা দাও টাকা দাও টাকা দাও বলবে। তো এটাও তো একটা বৈষম্যতা। তুমি নেবার সময় ওইটা নেবে আর দেবার সময় দেবে না, সেটা কি করে কোন সম্ভব? সূচক মেনে ডিএ দেওয়া হচ্ছে তাহলে? রাজ্য সরকারের কোনো সূচকই নেই। রাজ্য সরকার, এ রাজ্যে তো আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তো শাসক যেটা মনে করছে সেটা দিচ্ছে, আমরা তাই আদালতে লড়াই করছি। আদালত যা বলবে সেটা মানব। আমরা তো আদালত বলবে আর আমরা মানব না, এটা না। আদালত বললে আমরা মানব। এটা তৃণমূল যারা, আপনি আমাকে দেখেছেন যে আদালত যখন কোনো সময় ধরুন কোনো রায় তর্কের খাতিরে বললাম, যদিও বা আমি এটাতে বিশ্বাস করি না, নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইজ দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস, এটা আমি বিশ্বাস করি। তবুও তর্কের খাতিরে যদি দেখি যে কোনো রায় আমার বিপক্ষে গেছে, আমরা কখনো কোনো দিন কোনো বিচারপতি সম্বন্ধে বা কোনো কোর্ট সম্বন্ধে বলি না। তাহলে আমার সাথে তৃণমূলের কোনো ডিফারেন্স থাকবে না। কিন্তু তৃণমূলকে বলা আমি বন্ধ করব না, তার জন্য যদি জেলও খাটতে হয় আমি খাটবো। দাদা, বারংবার এই দিল্লির বঙ্গভবন, চেন্নাইয়ের ইউথ হস্টেলের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। তাদের নাকি লিভিং অফ কস্ট বেশি, তাই তাদের ডিএ বেশি, মানে যে ডিএ দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে। কিন্তু এইখানে কি লিভিং অফ কস্ট নেই? তাহলে এই রাজ্যে দেখুন, রোপা রুলস 2009 সেটা মেনেই চেন্নাই এবং দিল্লিতে বঙ্গভবন এবং ইউথ হোস্টেলে তারা মাইনে পাচ্ছে, কিন্তু এই যে দিয়ে রোপা পাচ্ছে। রুল 2009 যেটা বললেন, সেটা নাকি ডিএ শুধুমাত্র একটি সংজ্ঞা, ভবিষ্যতে দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা তো নেই। অবশ্যই রাজ্য বাধ্যবাধকতা। সরকারই বলেছে। রাজ্য সরকার যা খুশি বললে হবে নাকি? আমাদের মতে বাধ্যতামূলক এখনো অবধি হাইকোর্ট তো বলেছে। সুপ্রিম কোর্ট কি বলবে আমরা জানি না, সুপ্রিম কোর্ট শুনছে। তাহলে এই সংজ্ঞাটাতে যখন 536 এই যে ফিগারটা আসলো, এটা ডিনোমিনেটিং ফিগার 536, 2006 সালে এটা ধরা হয়েছিল 1 জানুয়ারি থেকে, এটা 36। তা এটাই ডিনোমিনেটিং ফ্যাক্টর ফিক্সড রয়ে যাচ্ছে। আর কি ইন্ডেক্সটা বাড়ছে, x/536 ইন্টু 100 মাইনাস 100 ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ডিএ। এটা একটা সিম্পল ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্স ক্যালকুলেট করার জন্য ম্যাথামেটিশিয়ানও লাগবে না, ইকোনমিস্টও লাগবে না, ক্লাস 5-6 যারা বাচ্চা হয় তারাও করে দিতে পারবে। যারা অঙ্ক শিখছে 6-7-8 পড়ে, মানে ক্লাস 10 লেভেলের তলায় আমি বলছি, তারাও এটা করে দিতে পারবে। ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এটা শব্দটা যেটা, এটাই অ্যাটাচড হয়ে আছে কিসের ওপরে না, বাজার মূল্যের ওপরে। কলকাতার বাজার মূল্য আর আমাদের পশ্চিমবাংলার গ্রামের দিকের বাজার মূল্য দুটোর ডিফারেন্স হয়ে যায়। তাই বাজার মূল্যটা হলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সারা ভারতবর্ষের একটা অ্যাভারেজ। তাহলে তুমি তোমার রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স বানাও না, বানাতে কে বারণ করেছে? রাজ্য সরকার তো রাজ্য সরকারের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বানাতে পারে, সে ক্ষমতা তো রাজ্য সরকারের আছে, সেইটা বানাচ্ছে না কেন? এটা পয়েন্ট টু বি নোটেড। আমি তো বলি হলো যে আমার ভাষায় বলি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভাইপো প্রাইস ইন্ডেক্স। যদি কনজিউমার প্রাইস ইন্ডেক্স রাজ্য সরকার বানায়, এটা কেন বানাবে না রাজ্য সরকার? এটা কারণ আছে। কারণ যখন টাকা চাইবে তখন অল ইন্ডিয়া বেসিসে চাইবে। যদি রাজ্য সরকার নিজস্ব কনজিউমার প্রাইস ইন্ডেক্স বানিয়ে ফেলে,
তাহলে আর ওইটা থেকে চাইতে পারবে না। ঘেউ 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 আর হবে না, টাকা দাও টাকা দাও টাকা দাও, আমার কথা না, ঘেউ ঘেউটা আবার এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে চেন্নাইয়ে তো তামিলনাড়ুর হারে দেওয়া হচ্ছে, কেন্দ্রের হারে তো নয়, কিন্তু সম্পূর্ণ সেখানেও তো এআইসিপিআই মেনেই দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বাজে কথা। রাজ্য সরকার যাই বলুক না কেন, কেন্দ্রীয় ইউথ হোস্টেল চেন্নাইতে এআইসিপিআই মেনেই দেওয়া হয়। বঙ্গভবন দিল্লি এআইসিপিআই মেনেই দেওয়া হয়। ভুলটা যেটা রাজ্য সরকার করেছে সেটা হলো রোপা 2009-এ এআইসিপিআই এর ক্যালকুলেশনটা বলে দেওয়া আছে, আর 2019 রোপাতে ওই ক্যালকুলেশনটা এই 19 রোপাতে ওই ক্যালকুলেশনটা রাজ্য সরকার ঢোকায়নি। সেটা কি করে আদায় করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা পরে বলবো, সেটা প্রকাশ্যে বলবো না। কিন্তু ওই রুল মেনেই তো দুটো সংস্থা পাচ্ছে। আপনি যদি ইলেকট্রিসিটির যে রোপা আছে সেটা দেখেন, তাতেও কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যারা স্টাফ তারা পাচ্ছে, এটাও কিন্তু ফ্যাক্ট। যদিও বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা WBSEDCL এর রোপাটা আলাদা, মানে এই রাজ্য সরকারি কর্মচারীদের রোপা নয়, ওটা আলাদা রোপা। আর একটা কমন অর্ডার আছে, যখন রাজ্য সরকারের রোপাটা বেরোয় তারপরে একটা কমন অর্ডার আছে বাকি যে ডিপার্টমেন্ট, পশ্চিমবাংলাতে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রোপা, বিভিন্ন রাজ্য আছে যেখানে একটাই রোপা হয়, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স একটাই হয়। এই পশ্চিমবাংলাই একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকটা 10টা ডিপার্টমেন্টে 10 রকমের রোপা, কিন্তু একই রোপা। একটা কমন অর্ডার হয় যে সবকটা ডিপার্টমেন্ট ওই সরকারি রোপা যেটা মানে গভর্নমেন্ট সার্ভেন্টদের রোপা যায় সেটা অ্যাডপ্ট করে নেয়। আপনি ওই 536 1982 ইকুয়াল টু 100 এই যে সংজ্ঞাটা, এটা পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো রোপা আছে 2009-এ যতগুলো রোপা হয়েছিল, টিচার রোপা বলুন, গভর্নমেন্ট রোপা বলুন, মানে গভর্নমেন্ট সার্ভেন্ট যারা তাদের রোপা বলুন, ইলেকট্রিসিটি রোপা বলুন, অনেক রোপা আছে, সবেতেই ওইটা আছে। 1 2 কেন্দ্র সরকারের যে সেন্ট্রাল রোপা 2008-এর আছে তাতেও ওই একই শব্দ একই জিনিসই আছে, তাতে ওরা এআইসিপিআই পাচ্ছে। এআইসিপিআইটা তো আর ডিএ নয়, এটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশনটা কত তারা হিসাব করছে। আচ্ছা, এই যে বারংবার সময় পিছিয়ে যাচ্ছে, 3 বছর ধরে এই মামলা চলছে, প্রায় 3 বছর হতে যায়, সামনেই তো একেবারে 26-এর নির্বাচন, তার আগে কি এই মামলা সুরাহা সম্ভব? অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারী তারা কি তার আগে ডিএটা পাবে? আপনারা কতটা আশাবাদী এই মামলা? আমরা তো সেটা নিয়ে লড়াই করছি। দেখুন, আগে 6 মাস 1 বছর 4 মাস পর ডেট পড়তো, এখন পরপর ডেট পড়ছে। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছিয়ে যাওয়াটা আমি বারবারই বলবো কর্মচারীদের কাছে। দেখুন, বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তার নিজের গতে চলবে, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আমরা জজ সাহেবদের অনুরোধ করতে পারি যে এই ডেটটা না দিয়ে ওই ডেটটা দিন। এখন আমরা আজ পর্যন্ত আমি দেখিনি যারা কর্মচারীদের হয়ে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা একদিনও সময় নিয়েছে, কারণ কর্মচারীদের বা পেনশন হোল্ডার বিশেষ করে তাদের কষ্টটা বেশি, তাই এখানকার আইনজীবীরা করছেন। হ্যাঁ, এটা ঠিক, রাজ্য সরকারের মামলাটার প্রতি রিলাক্টেন্স আছে, কিন্তু আদালত, সুপ্রিম কোর্ট যদি এই শুনানিটা এত দূর অবধি টেনে নিয়ে না আসতো, এখন যারা বিচারপতি রয়েছেন, তাহলে শুনানিটা এতটা তো এগোতো না। একটা বড় অংশ শুনানি তো এগিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবারে দেখুন, 1 সপ্তাহ 2 সপ্তাহ হতে পারে, আবার ধরুন 26 তারিখে শুনানি হওয়ার পর হয়তো আর একটা দিন জজ সাহেব দিলেন, যে হয়তো, আমি বলছি না দেবেন, যে সবাই কনক্লুডের জন্য কেউ কিছু বললে বলুন বা লিখিত দিন, এটা বলতে পারে। কারণ জজ সাহেব একটা কথা খুব স্পষ্টতই এই দিন বলে দিয়েছেন, যে দুজন জজ সাহেব, যে ভাই যার আর্গুমেন্ট করার কথা সে যেন পুরোটা করবে, সেটা তারা শুনবেন, তারা শুনতে, মানে কেউ যেন এটা না ভাবে যে তার কিছু বক্তব্য সেটা কোর্টে পেশ হলো না। আমাদের কাজটা হচ্ছে কি, আদালতে আমাদের যেটা সাবমিশন বা আমাদের যেটা কোর্টকে জানানোর, সেটার যেন সম্পূর্ণতাটা আমরা দিয়ে আসতে পারি। তারপরে কোর্ট যা করবে, সুপ্রিম কোর্ট যা করবে, সেটা তো সারা ভারতবর্ষের সবাইকে মানতে হবে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। শুনানিটা হচ্ছে, এটা হলো সবথেকে বড় জিনিস, এবং শুনানির জন্য সবাই প্রস্তুতি নিয়ে লড়াই করছে, এটাও অস্বীকার করার জায়গা নেই।